নমস্কার, শুভ সকাল সকলকে। চ্যানেল ভিশন নিবেদিত শ্রী শামশের মল্লিক প্রযোজিত আড্ডা জাংশনে আপনাদের সকলকে সকাল সকাল সাদর আমন্ত্রণ। আচ্ছা, কবিগুরু বলে গেছেন যে কবিতা এমন একটা জিনিস, সেটা বোঝার জন্য তো লেখা হয় না। ধরুন কেউ যদি বোঝার জন্য লেখে তাহলে তো বড্ড মুশকিল, কারণ ফুলের গন্ধ শুকে যদি কেউ বলে যে ঠিক বুঝলাম না, তাহলে কেমন লাগে? গন্ধ তো গন্ধই, সেটা অনুভব করার বিষয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, শুরুটা যদি এইভাবে করি তাহলে আমাদের যে অতিথি স্টুডিওতে রয়েছেন নিশ্চয়ই তিনি একজন কবিতা যাপন করা মানুষ, আবৃত্তিটা যার জীবনের নেশা। এমনই একজন শিল্পীকে নিয়ে আজকে আমরা আড্ডা জাংশনে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের বন্ধু আমি শ্বেতা রয়েছি এবং আমার সঙ্গে যিনি শিল্পী রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসুন, আমার সঙ্গে আজকে রয়েছে শ্রীমতী মহুয়া চৌধুরী। তিনি কিন্তু প্রবাসী বাঙালি, লন্ডনে তার বসবাস, কিন্তু বাংলাকে, বাংলা সংস্কৃতিকে, আবৃত্তিকে কখনোই ভোলেননি, তাই না? আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আড্ডা জাংশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ভালোবাসা। প্রথমেই মহুয়াদি আপনার থেকে জেনে নেব যে কবিতার জন্ম আপনার জীবনে কবে থেকে? আসলে যখন ছোট ছিলাম, মানে শৈশব সময়ে বাবার কাছ থেকে কর্ণকুন্তী সংবাদ শুনতে শুনতে যেন মুখস্থ হয়ে গিয়েছিল, আর কবিতার প্রতি একটা আগ্রহও জন্মেছিল। আর যেটা প্রাতিষ্ঠানিকভাবে যেটা শুরু হয়েছে সেটা যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি 1989-এ, 90-তে, তখন আমরা বোধন, আমি বাংলাদেশের মেয়ে, চট্টগ্রাম বাড়ি আমার, সেখানে বোধন আবৃত্তি সংগঠনের আমার গুরু ছিলেন অঞ্চল চৌধুরী, তাঁর হাত ধরে আমার যাত্রা শুরু। আর প্রথম বাবা এবং সেখান থেকেই যাত্রা শুরু। আজকে এই আমাদের অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন। প্রথমে আমরা কি শুনবো আপনার কাছ থেকে, কি দিয়ে শুরু করবেন? তারপর তো আড্ডা আছেই, আপনার জীবনের গল্প শুনবো। কি শুনবো আমরা প্রথমে? থ্যাংক ইউ শ্বেতা আপনাকে। শুরুতে একটু রবীন্দ্রনাথ নিয়ে শুরু করি আর কি, রবীন্দ্রনাথকে দিয়ে প্রণাম জানিয়ে শুরু করি। এবং কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করি ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক শোভা সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধর্ণ ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়াইয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকলে ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কারো দিইনি আমার সকল শূন্য করে।
আমরা কবিগুরুকে নিয়ে সূচনা করলাম অনুষ্ঠানের, এরপর থাকবে আরো অনেক কিছু। মহুয়া চৌধুরী, দিদিকে জিজ্ঞাসা করব যে কবিতাই কেন? কারণ এই প্রজন্মের যারা ছেলে মেয়েরা, কিংবা যদি একটু আগে দেখি, মানুষ গানকে বেছে নিতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, সেখানে কবিতা আবৃত্তি সেটা কেন? সেটা কি পরিবারে কোনো ধারাবাহিকতা রয়েছে, নাকি নিজের একটা আলাদা ভালো লাগা জন্মেছিল? আচ্ছা, আসলে শুরুটা হয়েছিল একদম পরিবার থেকে। আমাদের পরিবারকে বলা যেতে পারে সাংস্কৃতিক পরিবার। আমার বাবা নাটক করতেন, কবিতা আবৃত্তি করতেন, গান গাইতেন, এবং আমার বাবার সকল ছেলে মেয়েদেরকে চেয়েছিলেন গানের সাথে রাখতে। একটা সময় আমি নাচও শিখেছিলাম। তো পরবর্তীতে দেখা গেল আমার দাদা দিদিরা গানের দিকে গেল, আর আমার জন্য কবিতা রইল। তো দাদা মনে করলেন হ্যাঁ, কবিতাটা আমার জন্য ভালো হবে। তো তাই এভাবে শুরু করা, তখন খুব একটা বুঝে শুরু করিনি, আর ভালো লাগা শুরু হয়েছে তো বাবার কাছ থেকে। এইভাবেই আমার মানে পথটা চলতে শুরু করেছে আর কি। এই পথ চলা তো শুরু হয়েছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, এবং সেটা কিভাবে লন্ডনে পৌঁছালো সেটাও আমরা শুনবো, কিন্তু পরবর্তী কোন আবৃত্তিটা আপনার মুখে শুনবো? আচ্ছা, তাহলে আমি এবার রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছি। এবার একটা আধুনিক কবিতায় করি। মন্দাক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোঁপাই তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গত রাত্রের ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে, সব সুন্দর একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধাই দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকোবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুন শুধু বাকলে ঝরেছে ঝড়ে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। আবৃত্তি চর্চা যিনি এখনো ছাড়েননি, আমরা জানি পর্দার ওপারে যারা বসে আছেন, যারা কিনা কবিতা অনুরাগী, তাদের এই আজকের আড্ডা জাংশন সকালটা ভীষণ ভালো কাটছে। আমাদের সঙ্গে রয়েছেন মহুয়া চৌধুরী, তিনি আমাদের কবিতা শোনাচ্ছেন, আবৃত্তি শোনাচ্ছেন। আসলে কবিতার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করাই তো এই ধরনের শিল্পীদের কাজ, তাই না? তবে ওই যে চলতে চলতে যে থামতে হয়, তাই একটা ছোট্ট বিজ্ঞাপন আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমরা ফিরছি আজকের অনুষ্ঠানে আড্ডা জাংশনে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর।
কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে গেলাম আড্ডা জাংশনে। আপনাদের কথা দিয়েছিলাম একটুখানির অপেক্ষা এবং অপেক্ষার অবসান, এবং আবারও আমরা কবিতার জগতে ডুব দেব। কবিতার চর্চা, আবৃত্তি চর্চা, এটা প্রত্যেকেরই করা উচিত, কারণ আমরা যে কোনো পেশায়, যে পেশায় থাকি না কেন, সেখানে বাচনভঙ্গি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা উকিল হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, প্রত্যেকেরই কিন্তু কেউ যদি একটু মিষ্টি করে কথা বলে, শব্দ যদি মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে কিন্তু সেটা শুনতে ভীষণ ভালো লাগে। ডাক্তারের কাছে গেলে অসুখ যেন বড্ড তাড়াতাড়ি সেরে যায়, কি তাই না? তো আমাদের প্রত্যেকেরই জীবনে আবৃত্তি কোথাও না কোথাও গিয়ে যে ছন্দ, উচ্চারণ, স্বরক্ষেপণ, সেগুলো যেন ভীষণ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা আপনার পরবর্তী কোনটা শুনতে যাচ্ছি? আচ্ছা, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, তারপর একটু আধুনিক কবিতায় গেলাম। এখন আমি নজরুলের একটা কবিতা পড়ি, আর কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। আর এখন তো বৈশাখ চলছে, আর এখন আমরা সবাই কালবৈশাখীর প্রতীক্ষা করছি, তো নজরুলের কালবৈশাখী দিয়ে আমি শুরু করছি। বারে বারে যথা কালী বৈশাখী ব্যর্থ হল রে পুব হাওয়ায়, দধিছি হাড়ের বজ্র বন্ধে বারে বারে যথা নিভিয়া যায়। কে পাগল সেথা যা সাখী, বৈশাখী কালী বৈশাখী, হেথা বৈশাখী জ্বালা আছে শুধু, নাই বৈশাখী ঝড় হেথায়। সে জ্বালাই শুধু নিজে পুড়ে মরি, পোড়াতে কারেও পারি নেহাই। কালী বৈশাখী আসিলে হেথাই, ভাঙিয়া পড়িত কোন সকাল, ঘুণ ধরা বাঁশে ঠেকা দেওয়া ওই সনাতন দেওয়া ভগ্ন চাল। এলে হেথা কালী বৈশাখী, মরা গাঙে যেত বান ডাকি, বদ্ধ জাঙালে যাইত ভাঙিয়া, দুলিত এদেশ টালমাটাল। শ্মশানের বুকে নাচিত তাথই, জীবন রঙ্গে তাল বেতাল। কাল বৈশাখী আসেনি হেথাই, আসিলে মোদের তরু শিরে, সিন্ধু শকুন বসিত না আজি, ভিড় করি আজ নদী তীরে। জানি না কবে সে আসিবে ঝড়, ধুলাই লুটাবে শত্রুগড়। আজিও মোদের কাটেনি কশির, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা, বাজিয়া ওঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ দল। ললাটে অগ্নি নিবেছে শিবের, ঝরিয়া জটার গঙ্গা জল। জাগেনি শিবানী, জাগিয়াছে শিবা, আধার সৃষ্টি আসেনি কদিবা। এরই মাঝে হাই কাল বৈশাখী, স্বপ্ন দেখিলি কে তোরা বল। আসে যদি ঝড় আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে জল। আসে যদি ঝড় আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে জল। যেদিন থেকে লেখার জন্ম, সেদিন থেকে কবিতার আবৃত্তিরও জন্ম। আবার যখন লেখা ছিল না, তখন এই ছন্দবদ্ধ শব্দগুলো আমাদের কণ্ঠ থেকে শ্রুতিতে, শ্রুতি থেকে স্মৃতিতে ছড়িয়ে পড়ত। আমরা যদি একটু আগে দেখি, গ্রামে ছিল কথক ঠাকুরেরা। আবার আপনাদের মনে পড়ছে পথের পাঁচালীর কথা, হরিহরের কথা?
কাশির ঘাটে তার কথকথা কত মানুষকে টেনে এনেছিল। এদিকে ওই ছোট্ট কিশোর অপু তার বাবার কথকথায় আবিষ্ট হয়ে গিয়েছিল। আবার রাজাদের তখন রাজপ্রাসাদের সভাকবিদের আসর বসতো, সিরাজউদ্দৌলা, আবার কৃষ্ণচন্দ্রের সেখানে আমরা তো দেখেছি এই ধরনের আসর। এখনকার আধুনিক যারা আবৃত্তি শিল্পী তারই পুরাতন রূপ আমরা বলতে পারি এগুলো। আমরা তো আজকে অনেক কিছু শুনছি, রবীন্দ্রনাথ শুনলাম, নজরুল শুনলাম, আধুনিকও শুনলাম। এরপরে আমরা যে শুনবো তার আগে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি তো প্রবাসী বাঙালি, প্রবাসে থাকেন, সেক্ষেত্রে সেখানে বাংলা কবিতা বা আবৃত্তির চর্চা কতটা? মানে আমি এটাও বলতে পারি না যে অনেক বেশি, কিন্তু যথেষ্ট বাংলা চর্চা রয়েছে। এই জন্যই ইংল্যান্ডকে বলা হয় তৃতীয় বাংলা। আর আবৃত্তির চর্চা বেশ কিছু সংগঠন রয়েছে, তারা তাদের মধ্যে খুব ভালো কাজ করছে। আর স্কুলে বাংলা ভাষাটা খুব একটা পড়ানো হয় না, আর এটা আমাদের কিছু সাংস্কৃতিক সংগঠন আছে, তারা নিজস্ব উদ্যোগে শিশুদের, বাঙালি শিশুদের এই শিখিয়ে থাকি এবং চেষ্টা করা হয় সেভাবে। আপনার কাছ থেকে আমরা পরবর্তী কি উপহার পেতে চলেছি, কোনটা শুনবো, শোনাবেন কোনটা আমাদের? আমি আবারও একটি আধুনিক কবিতায় যাই, মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহনে বাঁশি তমালি তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব, সুরেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব, লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম। আলোর নিচে অপূর্ব সেই আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আর কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণী মাধব, আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। জয় গোস্বামী। আধুনিক কবিগণদের মধ্যে তার লেখা যেন সর্বাপেক্ষা শক্তিশালী, তাই না? এবং আমরা জানি তার এই যে বাংলা কবিতাকে নতুন সঞ্জীবন মন্ত্র, বা আমরা যেটা জানি যে তার বৈশিষ্ট্য, তার লেখার যে প্রেম, বা এই যে বেণী মাধব কবিতাটা আমরা শুনলাম, এটা আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা, এবং আপনার কণ্ঠে সত্যি এটা একটা অন্য মাত্রা পেল। আসলে এই কবিতা মানে হয় না যে এক একটা কবিতার এক একটা ভাব, এই যে এই আমাদের সবারই জীবনে শৈশবের যে প্রেমটা আসে,
তার একটা কি অসম্ভব ইনোসেন্ট একটা অনুভব, সেটাই কিন্তু এখানে এসছে। এক একটা কবিতার যেন এক এক রকমের প্রকাশ। এবং আপনার কার লেখা সব থেকে বেশি নিজের কণ্ঠে শুনতে ভালো লাগে আর করতেও ভালো লাগে? আচ্ছা, প্রিয় কবি বা প্রিয় আবৃত্তি শিল্পী যদি বলে থাকি? হ্যাঁ, প্রিয় আবৃত্তি শিল্পী যদি বলতে হয়, আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়, শোভন সুন্দর বসু, মেধা বন্দ্যোপাধ্যায়, এনাদের কবিতা আবৃত্তি আমার খুবই পছন্দ। শিমুল মোস্তফা বাংলাদেশের, আরেকজন হচ্ছেন গোলাম মোস্তফা, তিনি এখন বেঁচে নেই। তো সে কি সাবলীল আবৃত্তি ছিল তার। আর হ্যাঁ, আরও অনেকেই আছেন, হয়তো নাম চলে আসবে, আর আছেন। পরবর্তীতে আমরা কি শুনবো? পরবর্তীতে আমি সুবোধ সরকার, তার সাথে ইদানিং কিছু কয়েকদিন আগে দেখা হলো, আর তার লেখাগুলো এত শক্তিশালী লেখা। আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করি, ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম, কি নাম, কি নাম রাখতাম? মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন আমাকে, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? মাকে ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। বললাম দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে নিয়ে আসবো ময়ূরপঙ্খীকে। চুমোই চুমোই ভরিয়ে তুলব তাকে। সে তার 4 বছরের দাদা রৌরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমাদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো? অ্যাপ্লাই করেছো? আমাদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট, চৌরঙ্গি ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। অ্যাপ্লাই করেছো? আমাদের জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত, আর এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? শুনলাম অনেকগুলো কবিতা আবৃত্তি। কবিতার একটা বড় গুণ হলো যে কথাটা খুব সহজেই, খুব সংক্ষেপে বোঝানো যায়, অনুভূতিকে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে তুলে ধরা যায়। এবং আজকে আড্ডা জাংশনে আমি ছিলাম আপনাদের সঙ্গে শ্বেতা, এবং আমার সঙ্গে ছিল আমাদের আবৃত্তি শিল্পী মহুয়া চৌধুরী। তিনি এবং তার পরিবার যাতে আমাদেরকে না ভুলে যায়, প্রবাসে গিয়েও আমাদের মনে রাখে, সেই কারণে তার হাতে আমরা তুলে দেব আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট স্মৃতি স্মারক। আজকের জন্য সময়টা একদমই শেষ। কবিতা অনুরাগীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আবৃত্তি এইভাবেই এগিয়ে যাক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল ভিশনের সঙ্গে থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা।